সরকার যদি জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী আদিবাসী শব্দটিকে স্বীকৃতি দেয়, তাহলে আদিবাসী অধ্যুষিত অঞ্চলের বাহিরে কেউ গিয়ে সেই অঞ্চলে কোনো ভূমি ক্রয় করতে পারবে না এবং ব্যবহার করতে পারবে না। সরকার তার রাষ্ট্রীয় প্রয়োজনে সেই অঞ্চলের ভূমি অধিগ্রহণ করতে পারবে না, এমনকি সরকার তার সার্বভৌমত্ব রক্ষায় সামরিক কার্যক্রম পর্যন্ত পরিচালনা করতে পারবে না। যদি সেই অঞ্চলে কখনোই কোনো সম্পদ খুঁজে পাওয়া যায়, তাদের অনুমতি ব্যতীত সরকার সেই সম্পদ সংগ্রহ করতে পারবে না, আহরণ করতে পারবে না, এমনকি অধিগ্রহণ করতে পারবে না। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতায় আদিবাসী ও উপজাতি শব্দটি নিয়ে আবার বিতর্ক হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বসবাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষজন কি আদিবাসী নাকি উপজাতি? আদিবাসী স্বীকৃতি দিলে সরকারের কি ক্ষতি হবে? আজকের আলোচনার বিষয় এই আদিবাসী ও উপজাতি বিতর্ক। 2011 সালে বাংলাদেশ সরকার বিদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়েছিলেন পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জনগণকে যেন আদিবাসী বলা না হয়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করেছিলেন এ দেশে বাঙালিরাই মূলত আদিবাসী। এক্ষেত্রে সরকারের যুক্তি ছিল পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ মূলত 16 শতকের পরে মিয়ানমার এবং কম্বোডিয়া থেকে আসে। পাশাপাশি 1997 সালে সম্পাদিত শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এই ঘোষণা তৎকালীন পার্বত্য অঞ্চলের নেতারা মেনেও নিয়েছিলেন। এখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করেন এমন নেতাদের যুক্তি হলো, যেহেতু সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের চেয়ে তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি, তাদের ভাষা সবকিছুই ভিন্ন, তাই তারা এই অঞ্চলের আদিবাসী। তাদের মতে কে আগে এসেছে কে পরে এসেছে এই বিষয়টি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নয়। আগে এক সময় এই আদিবাসী শব্দটি বহুল প্রচলিত হলেও 2007 সালে যখন জাতিসংঘের সাধারণ পরিষদ আদিবাসীদের অধিকারের বিষয়টিকে স্বীকৃতি দেয়, তারপর থেকে সরকার এই আদিবাসী শব্দটির ব্যাপারে অত্যন্ত সচেতন অবস্থান নেন। এখন প্রশ্ন হলো, কি আছে জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণায়? জাতিসংঘের আদিবাসীদের অধিকার বিষয়ক ঘোষণার যে 4টি পয়েন্টে সরকার মূলত আপত্তি জানিয়েছিল, সেই 4টি পয়েন্টের প্রথমটি হলো ভূমি ও ভূখণ্ডের অধিকার, দ্বিতীয়টি আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সামরিক কার্যক্রম বন্ধের অধিকার, তৃতীয় আদিবাসীদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ বন্ধের অধিকার, চতুর্থ আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আদিবাসীদের অনুমতি ছাড়া সরকার যে ভূমি ও সম্পদ আহরণ করেছে তা ফেরত পাবার অধিকার। অর্থাৎ সরকার যদি জাতিসংঘের আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রে স্বাক্ষর করে এবং পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে পার্বত্য চট্টগ্রামে সরকার কোনো ভূমি অধিগ্রহণ করতে পারবে না, কোনো ভূমি ব্যবহার করতে পারবে না, পার্বত্য চট্টগ্রামের রাষ্ট্রীয় প্রয়োজনে কোনো সেনা কার্যক্রম পরিচালনা করতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে এতদিন পর্যন্ত সরকার যে সম্পদ আহরণ করেছে তা ফেরত দিতে হবে। এমনকি ভবিষ্যতে যদি পার্বত্য চট্টগ্রামে কোনো সম্পদ খুঁজে পাওয়া যায়, ভবিষ্যতে যদি কোনো তেল ও গ্যাসের খনি খুঁজে পাওয়া যায়, সেখানকার মানুষের অনুমতি ছাড়া সরকার সেই সম্পদ আহরণও করতে পারবে না। মূলত এই 4টি পয়েন্টে আপত্তি জানিয়ে বাংলাদেশ, ভুটান এবং রাশিয়া সহ 14টি দেশ ভোট প্রদান করে। বাংলাদেশ সরকার মনে করে ভৌগোলিক অবস্থানগত কারণে জিওপলিটিক্যাল ইস্যুতে এই পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত স্পর্শকাতর জায়গা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েনের কোনো বিকল্প এই মুহূর্তে নেই। মূলত এসব কারণেই সরকার জাতিসংঘের ঘোষণায় স্বাক্ষর প্রদান করেনি এবং পার্বত্য অঞ্চলে বসবাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করেনি। তবে রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের উন্নয়ন ও বিকাশে তাদের ঐতিহ্য রক্ষায় সাংবিধানিক অধিকার প্রদান করেছে। পাশাপাশি এই সম্প্রদায়ের মানুষজনকে রাষ্ট্রের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করার জন্য শিক্ষা ও সরকারি চাকুরির ক্ষেত্রে কোটা সুবিধা প্রদান করছে। সরকারের এই আদিবাসী ও উপজাতি বিষয়ক পলিসিতে আপনার মন্তব্য কি? কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।